লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর উড়ো চিঠি। বলাইবাবুর বাড়িতে উড়ো চিঠি এসেছে। সকাল 6:30টায় মাধবীর মা এসে হাজিরা দেবে বলে বলাইবাবু 6:15তে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন। খুব ভালো করেই তার জানা আছে 7টার আগে গিন্নি সুনয়নী দেবীকে কিছুতেই বিছানা থেকে তোলা যাবে না। মাধবীর মা কাজে বহাল হওয়ার পর থেকে বেশ কয়েকবার তিনি গিন্নিকে 6টা নাগাদ ঘুম থেকে তোলার চেষ্টা করেছিলেন। 11 বার ব্যর্থ হওয়ার পর গিন্নিকে তোলার আশা ছেড়ে পাড়ার মোড়ের সুবলের দোকান থেকে একখানা অ্যালার্ম দেওয়া ছোট ঘড়ি নিয়ে এসেছিলেন। সেই থেকে তার ডিউটি হয়েছে রোজ সকালে মাধবীর মা আসলে দরজা খুলে দেওয়ার। আজ সকালেও তিনি সেই কারণে ঘুম থেকে 6:15তে উঠলেন। গিন্নির বিশাল বপু কোনো মতে টোপকে মশারি তুলে হাঁচড় পাচড় করে খাট থেকে নামলেন। তারপর নিজের পাজামা দড়ির গিট খুলতে খুলতে প্রথমে বাথরুমের দিকে দ্রুত পায়ে রওনা দিলেন। বাথরুম থেকে বেরিয়ে দেখেন ঘড়িতে 6:25। বেল বাজার আগে দরজা খুলে রাখতে হবে। মাধবীর মার কড়া নির্দেশ আছে, দরজায় বেল দিয়ে 7 সকালে সে 1 মিনিটও অপেক্ষা করতে পারবে না। তাই তাড়াতাড়ি পা চালিয়ে তিনি সদর দরজার দিকে এগিয়ে যান। পরপর 6খানা তালা খুলতে হবে তাকে। গিন্নির আবার বড্ড চোর ডাকাতের ভয় কিনা, তাই রাতে গুনে গুনে 6খানা তালা দিতে হয় প্রতিদিন। 5খানা তালা খোলাই হয়ে গিয়েছিল। 6 নম্বরটা খুলতে গিয়ে দেখেন গেটের পাশে লাল টুকটুকে লেটার বক্স থেকে একখানা সাদা খাম উকি মারছে। শেষ তালাটা খুলতে খুলতে বলাইবাবু চোখ কুঁচকে চিন্তা করতে থাকেন। কাল রাত 10:30টায় তালা ঝুলিয়ে ভিতরে আসার আগে তিনি অভ্যেস মতো লেটার বক্স চেক করেই এসেছিলেন। তখন সেখানে একটা ছোট টিকটিকির ছানা ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায়নি। এত সকালে লেটার বক্সে সাদা খাম দেখে তাই তিনি খুবই অবাক হলেন। এর মধ্যে মাধবীর মা এসে হাজির হলো এবং বলাইবাবুর উপস্থিতি একরকম পাত্তা না দিয়েই হনহন করে গোড়ালির ওপরে পরা শাড়িটাকে আরও একটু তুলে বাড়ির ভেতরে ঢুকে গেল। মাধবীর মা সরে যেতে তিনি লেটার বক্স খুলে চিঠিটা বার করে খামটা খুললেন। খামের গায়ে তার নাম গোটা গোটা করে লেখা আছে, কিন্তু পত্র প্রেরকের কোনো নাম নিশানা নেই। ভিতরে একখানা ডায়েরির পাতা ছিঁড়ে লেখা হয়েছে, আপনার কনিষ্ঠা কন্যা করতোয়া আপনার মেসেরই একটি ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, যদি পারেন তাকে সামলান, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। চিঠি হাতে পেয়ে বলাইবাবুর মাথায় যে কটা চুল ছিল সব নিমেষে সজারুর কাটার মতো খাড়া হয়ে গেল। প্রেম ভালোবাসা তার দু চোখের বিষ। ছেলেপুলে পড়াশোনা করবে, তারপর বাপ মায়ের পছন্দ করা পাত্র পাত্রীর সাথে বিয়ে করে সংসার করবে, বাচ্চা পয়দা করবে, তাদের মানুষ করবে। সে বাচ্চা বড় হবে, আবার তারাও একইভাবে তাদের সন্তানদের জন্য জীবন সঙ্গী নির্বাচন করবে। এর বাইরে এই সঙ্গী সঙ্গিনীর জন্য ফুল কেনা, কবিতা লেখা, উপহার পছন্দ করা, তাদের জন্য কেঁদে সময় নষ্ট করা, সবকিছুকে তিনি খুব করুণার চোখে দেখেন। বলাইবাবুর মতে যাদের জীবনে কাজের খুব অভাব, তাদের তো সময় অতিবাহিত করার একটা ছুতো দরকার। তখন কোনো উপায় না পেয়ে তারা এসব ফালতু কাজে নিজেদের নিমগ্ন করে রাখে। তার মতে এইসব অপকম্মার দলকে প্রশ্রয় দেয় কিছু গীতিকার, সাহিত্যিক আর সিনেমা পরিচালকরা। মূলত এদের আশকারাতে এই প্রেম পীড়িতের বাজার এত বেড়ে গেছে। তাই তার কনিষ্ঠা কন্যা করতোয়া প্রেম করছে জেনে তার মাথার চুল খাড়া হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। গম্ভীর মুখে রান্নাঘরে গিয়ে বলাইবাবু মাধবীর মাকে চা বসাতে বলেন। মাধবীর মা পান চিবোতে চিবোতে মলয়বাবুর মুখের দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলে একখানা স্টিলের গ্লাসের উপর থেকে চাপা দেওয়া ছোট বাটিটা সরিয়ে 1 গ্লাস চিরতার জল তার মুখের সামনে তুলে ধরে। দিতে বললাম চা, আর তুমি আমার সামনে এসব নিয়ে এসেছো? বড়বাবু দেখো, আর মিনিট 10 বাকি আছে। গিন্নি মাকে ঘুমোতে দাও, এখন বেশি কথা বলো না, চুপচাপে চিরতার জলটা খেয়ে নাও। গিন্নিমা যদি উঠে শোনে তুমি চিরতার জল না খেয়ে চা বিস্কিট নিয়ে বসেছো, তাহলে কিন্তু তোমার রক্ষে নেই। কথা না বাড়িয়ে বলাইবাবু ঢকঢক করে চিরতার জল খেয়ে নেন। এ বাড়িতে 7টার আগে চা হয় না। সুনয়নী দেবী ঘুম থেকে উঠে তার 90 কেজির বিশাল বপুটা নিয়ে কোনো মতে গড়াতে গড়াতে প্রথমে বাথরুমে যাবেন। তার কল খোলার আওয়াজ পেলে মাধবীর মা ওভেনে চায়ের জল বসাবে। গিন্নি ডাইনিং টেবিলের চেয়ারখানায় গিয়ে বসলে তবে এ বাড়িতে প্রাতকালীন চায়ের পর্ব শুরু হবে।
বলাইবাবু ততক্ষণ খবরের কাগজে শুধু মুখেই চোখ বোলাতে থাকেন। গিন্নি উঠে ডাইনিং টেবিলে এলে চায়ের কাপ আর খবরের কাগজ নিয়ে তিনি কিছুটা দূরে সোফায় এসে বসেন। কারণ তখন মাধবীর মা গিন্নিকে গোটা পাড়ার খবর শোনাচ্ছে, আর সে খবর এতই মশলাদার যে বলাইবাবু রাজ্য বা দেশের খবরে মনোনিবেশ করতে চাইলেও বারবার মাধবীর মার বচনের দিকে মন চলে যেতে থাকে। তাই নিজের ব্যবস্থা তিনি নিজেই করে নিয়েছেন। ওদের বুলেটিন শুরু হওয়ার আগেই চায়ের কাপ নিয়ে তিনি সোফায় উঠে যান। আজ গিন্নি এসে টেবিলে বসার পরই বলাইবাবু চেয়ারখানা নিয়ে তার দিকে সরে আসেন। সাত সকালে কর্তাকে নিজের দিকে ঘেঁষতে দেখে সুনয়নী দেবী অবাক হয়ে বলাইবাবুর দিকে তাকান। বলাইবাবু পকেটে হাত ঢুকিয়ে সেই খামখানা বের করে গিন্নির হাতে ধরান। সুনয়নী চিন্তা করেন, ফেব্রুয়ারি মাস আসতে এখনো দিন কয়েক দেরি আছে না? এই বুড়ো মিনসের হলো কি? সকাল সকাল বাসি মুখে 30 বছরের বিয়ে করা পুরনো বউকে প্রেমপত্র দিচ্ছে। তিনি লজ্জা লজ্জা মুখে বরকে বলেন, আরে কি করছো কি? মাধবীর মা দেখতে পাবে তো। তা ঠিকই বলেছ, এসব কথা তোমার আমার মধ্যে থাকাই ভালো। চা খেয়ে তাড়াতাড়ি একবার ঘরে এসো দেখি। লজ্জায় রাঙা হয়ে সুনয়নী বলেন, যা, এই সকালবেলা কি যে করো তুমি? আরে ধুর বাবা, তোমার আবার এত লজ্জা পাওয়ার মতন কি ঘটলো? তুমি ছাড়া আর কাকে বলবো এসব? আরে আস্তে আস্তে, লজ্জা পাবো না? কত বছরের অনভ্যাস বলো তো। সে না হয় তোমার মাঝে সাঝে একটু আধটু ইচ্ছা হতেই পারে, তাই বলে ঘুম থেকে উঠেই শুরু করে দেবে? ইঙ্গিত অন্যরকম বুঝতে পেরে বলাইবাবু গিন্নির হাত থেকে চিঠিখানা নিয়ে বলেন, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। এদের মা মেয়ের এত পীড়িত জাগে কোথা থেকে ভগবান জানে। শিগগির চাটা শেষ করে ঘরে এসে দরজাটা দাও, কথা আছে। তারপর চায়ের কাপখানা হাতে নিয়ে তিনি নিজের ঘরের দিকে চলে যান। চা আর গোটা চারেক বিস্কুট যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করেন সুনয়নী। তারপর মাধবীর মাকে বলেন, সকালে লুচি আর আলুর চচ্চড়ি হবে, তুই আলুটা কেটে ময়দা মাখ, তারপর তরকারিটা করে রাখবি। এর মধ্যে দিদিরা উঠে পড়লে তাদের চা দিবি, আমি বললে লুচি ভাজা শুরু করবি। ও ভালো কথা, সর্দির জন্য লেবুর জলে মধু আর মেজদির জন্য ওই জিরের জল ছেঁকে রেডি রাখবি। ওরা উঠে আগে ওগুলো খেয়ে তারপর চা খাবে। তুই হাত চালিয়ে এসব করতে থাক, আমি দেখে আসি তোর দাদাবাবু কেন আবার আমায় ঘরে ডাকলো। ঘরে ঢুকতেই বলাইবাবু গিন্নিকে ওই চিঠিটা আবার হাতে দেন। কিসের চিঠি এটা? পড়ে দেখো, তোমার ছোট মেয়ের কীর্তি। ছি 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 ছি, এই দিন দেখার জন্য বেঁচে আছি। চিঠি পড়ে খাটের উপর ধপ করে বসে পড়েন সুনয়নী। বলাইবাবু তখনও বলে চলেছেন, সারাদিন বাড়িতে থাকো, মেয়েগুলোকে ঠিকমতো দেখে রাখতে পারো না? মেয়েরা কি সারাদিন বাড়িতে বসে থাকে? তাদের কলেজ আছে, টিউশন আছে, নাচ গানের ক্লাস আছে। তারা দিনের মধ্যে কতবার বাড়ি থেকে বেরোচ্ছে। আমি কি সব সময় তাদের পিছনে পিছনে যাই? কোথায় কি করছে আমি জানবো কি করে? আমি তো শুনেছি এই সব অপকর্ম করলে মানুষের ব্যবহার পাল্টে যায়, তারা ভূতে পাওয়ার মতো আচরণ করতে থাকে। তোমার নজরে সেসব পড়লো না? এই তোমার চিরকালের এক দোষ, কোথাও কিছু হলেই সব সময় বউয়ের ঘাড়ে দোষ চাপানো। কেন তুমি বাড়িতে থাকো না? তোমার চোখে কি আমি ঠুলি পরিয়ে রেখেছি? তুমি দেখতে পাও না মেয়েরা ভূতের মতো আচরণ করছে কিনা? ঘরের মধ্যে তখন প্রবল বেগে পায়চারি করছেন বলাইবাবু। সে হন্টন সহসা থামিয়ে গিন্নির সামনে কাচুমাচু মুখে হঠাৎ বলাইবাবু বলেন, কোন বেটা হতে পারে বলো তো? তোমার কন্যাদের জিজ্ঞেস করলে তো উত্তর পাবো বলে মনে হচ্ছে না। কে হতে পারে বলে তোমার মনে হয়? এই এতক্ষণে একটা কাজের কথা বলেছ। তিনটে মেয়ের প্রত্যেকেই বড় হয়ে উঠছে। তাদের মধ্যে কেউ যদি যোগ্য কোনো ছেলে নিজে খুঁজে নিয়ে আসে, তাহলে তার সাথে মেয়ের বিয়ে দিতে আপত্তি কোথায়? একেই বলে ঘরের শত্রু বিভীষণ। আমি তোমায় জামাই খোঁজার জন্য আন্দাজ করতে বলিনি। অবাক চোখে গিন্নি বলেন, তাহলে কিসের জন্য আন্দাজ করতে বলেছিলে? আমি তার পিঠের ছাল তুলে ডুগডুগি বানাবো, তাই কোনজন সেটা আন্দাজ করতে বলেছি? ছি 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 ছি, তুমি না হবু শ্বশুর তার? জামাইয়ের পিঠের ছাল তুলতে কোন শ্বশুর চায় গো? আমার জামাই হওয়া তো সোজা নয় গো গিন্নি। কেন গো, তুমি কোন বিদ্যাসাগর মশায়ের বংশধর নিয়ে আসবে তোমার জামাই করার জন্য? বেশি লেকচার মেনো না বুঝলে। আগে বরং চিন্তা করো তোমার একখান কাজ কমতে চলেছে কিনা।
তুমি যা পিতপিতে মানুষ, তোমার ভরসায় বসে থাকলে একটা মেয়েরও বিয়ে দিতে পারবো কিনা আমার সন্দেহ আছে। কিছুক্ষণ দুজনেই দুজনের মতো গজগজ করতে থাকেন। তারপর বলাইবাবুকে গিন্নি বলেন, মাথা গরম করে এ জিনিস সামলানো যাবে না। ছোট মেয়েকে গিয়ে চলো জিজ্ঞেস করি তার আদৌ এরকম কোনো ব্যাপার চলছে কিনা। এমনও তো হতে পারে কেউ বদমাইশি করে চিঠিখানা ফেলে গেছে। ঠিক ঠিক হতেই পারে কোনো বদমাস ছেলেপুলে আমাদের বাড়িতে অশান্তি পাকানোর উদ্দেশ্যে চিঠিটি ফেলে গেছে। মেসের ছেলেগুলোকে যাতে আমি সন্দেহ করি তার জন্য এমন কাজ করেছে হয়তো। তোমার মেয়েরা তো আজ রবিবার বলে 8:30টার আগে উঠবে বলে মনে হয় না। আমি বরং ততক্ষণে বাজারটা ঝট করে করে নিয়ে আসি। তারপর ওদের সঙ্গে সেকেন্ড রাউন্ড চা খেতে খেতে এই ব্যাপারটা নিয়ে বিশদে আলোচনা করা যাবে, কি বলো? সেই ভালো, তুমি এখন বাজারে যাও। দেরিতে গেলে আবার মাধবীর মা রান্না করতে দেরি হয়ে যাচ্ছে বলে কথা শোনাবে। বলাইবাবু আলনা থেকে নীল ফতুয়াটা গলিয়ে নেন। তারপর রান্নাঘরে গিয়ে দুখানা ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে বেরিয়ে পড়েন। বলাইবাবুর বাড়ির দুটো অংশ আছে। এপাশের অংশে বলাইবাবু, তার স্ত্রী, 3 মেয়ে আর তার বিপত্নিক বড় দাদা থাকেন। ওপাশের অংশেও 2 তলা, মোট 8টি ঘর আছে। তাতে 16 জন ছেলে থাকে। গত মাস থেকে একটি মেয়ে অবশ্য তাদের অংশের চিলেকোঠার ঘরে থাকা শুরু করেছে। সে বড় মেয়ের গানের স্যারের ভাইজির বন্ধু। মেয়েটি নাকি মেদিনীপুরে প্রত্যন্ত গ্রামে থাকে, কিন্তু লেখাপড়ায় অসম্ভব মেধাবী। স্যারের বারংবার অনুরোধ ফেলতে না পেরে এবং নিজেও মেসের অন্য ছেলেদের তুলনায় এই মেয়েটির থেকে প্রায় দ্বিগুণ ভাড়া পাওয়ার কথা চিন্তা করে বলাইবাবু আর আপত্তি করেননি। নিজের অংশের চিলেকোঠার ঘর খুলে দিয়েছেন। সে মেয়ে অবশ্য নিজের মতো থাকে, কাউকে বিরক্ত করে না, বিশেষ কোনো কথাবার্তাও বলে না। তার ঘরে একখানা ইন্ডাকশন আছে। সে নিজেই টুকটাক বাজার করে যা হোক দুটো ফুটিয়ে নেয় আর সারাক্ষণ কলেজ লেখাপড়ার মধ্যেই ডুবে থাকে। যত বদমাইশ হচ্ছে এই 16টা ছেলে। যখনই দেখো পাড়ার মোড়ের দোকান থেকে বিড়ির প্যাকেট কিনছে। নিজেদের মধ্যে কথা বলার সময় একটা বাক্যে 4খানা খিস্তি যোগ করছে। মা বাবার পয়সা ধ্বংস করে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নামে দিন রাত মোচ্ছব চলছে। বলাইবাবু অবশ্য নিয়ম করে প্রতি মাসে তাদের থেকে ভাড়া নেওয়ার সময় 5 মিনিটের মোটিভেশন দিয়ে আসেন। যদিও ছেলেরা সেসব এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেওয়াই উপযুক্ত কাজ বলে মনে করে। বাজার করতে করতে বলাইবাবু চিন্তা করতে থাকেন। 16 জনের মধ্যে 3 জন চাকরি করে, দেশে তাদের বউ বাচ্চা আছে। কর্তোয়া নিশ্চয়ই এত বোকা নয় যে সে নিজেকে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে জড়াবে। রইল বাকি 13-13-র মধ্যে 2 জনের মাথায় মোটে চুল নেই। বলাইবাবু মনে মনে হিসাব করতে থাকেন, টেকো বর্গি তার 22 বছরের মেয়ের পছন্দ হবে? মনে তো হয় না। তার 3 মেয়েই যথেষ্ট সুন্দরী এবং সাজগোজ পটিয়সী। শাড়ি কিনতে গেলেই বাপের গলদঘর্ম অবস্থা করে দেয়। নিজের বর খোঁজার সময় কি এতটা ছাড় তারা দেবে? বলাইবাবু চিংড়ি মাছ কিনতে কিনতে মাথা নাড়েন। মনে হয় ওই 3টেকে কোনো সন্দেহ করা উচিত নয়। বাকি রইল 11। তাদের মধ্যে অঞ্জন তো 12 মাস আমাশায় ভোগে, আর এ বাড়িতে প্রায় ওষুধ নিতে আসে। এমন পেট রোগা ছেলেকে কি ছোট মেয়ে পছন্দ করবে? বাকি 10টা ছেলের মধ্যে কোনো একজনই হবে তার মানে সেই কালপ্রিট। খাসির দোকানে মাংস নেওয়ার থলেটা ফেলে বলাইবাবু মনে মনে চিন্তা করতে থাকেন। 10টার মধ্যে 3টের তো 2 মাসের মেস ভাড়া বাকি পড়ে আছে। ওই কঞ্জুস চ্যাংড়াগুলোর কেউ নয় তো? ফ্রিতে যাতে মেসে থাকা যায় তার জন্য কনিষ্ঠাটিকে পটিয়েছে হয়তো। তার মধ্যে বিড়িখোর সুদীপ্ত তাকে দেখলে তো তার গা জ্বলে যায়। সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না। বিটির গন্ধে আপাদমস্তক ভরে আছে সব সময়। আর বাকি 2টো মুখও তার মনে করতে ইচ্ছে করে না। যখনই ভাড়া চাইতে যাও তখনই দুঃখের অবতার হয়ে সামনে এসে হাত কচলাবে। এই মাসে বাবার হার্টের অসুখ বাড়াবাড়ি হয়ে উঠেছে। ও মাসে দিদির ছেলের অন্নপ্রাশন, এমন হাজার ঘন্টা অজুহাত। তখন বলাইবাবুর সামনে একেবারে বিনয়ের অবতার হয়ে যায় এরা। এমন ভাবনা চিন্তা করতে করতে যে খাসিওয়ালা থেকে টাকা ফেরত না নিয়ে তিনি চলে যাচ্ছিলেন খেয়ালই ছিল না। ভাগ্যিস লোকটা নিজে টেকে ফেরত দিল। পৃথিবীতে এখনো সবাই খারাপ হয়ে যায়নি।
বলাইবাবু ঠিক করলেন বাজার করতে করতে এমন চিন্তাভাবনা আপাতত না করাই ভালো। এতে দুদিক দিয়ে ঠকার সম্ভাবনা। তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে দোকানে তাকে ওজনও কম দেবে, আবার টাকা পয়সাও হিসেবে গোলমাল হয়ে যেতে পারে। বাকি বাজারটুকু তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসাটাই যুক্তিযুক্ত বলে তিনি মনে করলেন। বাড়ি ফিরে দেখেন ডাইনিং টেবিল আলো করে তার 3 মেয়ে ও গিন্নি বসে আছেন। ছোট মেয়ে আদুরে গলায় বলল, আজ কিন্তু মাটনটা আমি রান্না করব। মা, তুমি বরং মাধবীর মাকে বলো মশলাগুলো সব করে দিয়ে যেতে। কথাটা কানে আসতেই বলাইবাবু চিন্তা করলেন, এই নবাব নন্দিনী মেয়ে নিজে থেকে মাটন রান্না করতে চাইছে, মানে উড়ো চিঠির বার্তা একদম সঠিক। নির্ঘাত এ বাড়ি থেকে এক বাটি লুকিয়ে ওই মেস বাড়ির কোনো একটা অপদার্থকে সাপ্লাই করা হবে। তার মেজাজ তুঙ্গে উঠল। রান্নাঘরে থলে নামিয়ে দাঁত খিচিয়ে ওখান থেকে মেয়েকে বললেন, তোর লেখাপড়া নেই? বেলা হয়ে গেল, এখনো বইপত্র খুলিসনি, আবার মাংস রান্না করবি বলে বায়না করছিস। মেয়ে বাবার ওই মূর্তি দেখে প্রথমে চুপচাপ করে গেল, তারপর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মিনমিন করে বলল, আজ তো রবিবার, খানিক বাদে পড়তে বসবো। তোমরা 3 জনে আমাদের শোয়ার ঘরে এসো, কথা আছে। 3 মেয়ে মোবাইল থেকে মুখ তোলারও প্রয়োজন মনে করলো না। বলাইবাবু গলার স্বর উঁচিয়ে বললেন, কথা কানে যাচ্ছে না, না ঘরে এসো। মেয়েরা বুঝলো কিছু একটা জটিল ব্যাপার ঘটেছে, তা না হলে এইভাবে তলব পড়ে না। মেয়েরা একে অপরে মুখ চাওয়াচাই করছে দেখে বলাইবাবু বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে খাটের উপর গ্যাট হয়ে বসলেন। সুনয়নী দেবী তার অত বড় শরীরটা নিয়ে দ্রুত ঘরে ঢুকে স্বামীকে বললেন, যা বলবে মাথা ঠান্ডা করে বলো। আজকালকার মেয়ে সব, ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তখন কিন্তু হাত কামড়াতে হবে। বলাইবাবু স্ত্রীর ওপর বিরক্ত হয়ে বললেন, আগেকার দিনে বাপ মা বকাঝকা করার আগে একবারও চিন্তা করতো না যে আমার তালপাতার পাখার ডাটার বাড়ি থেকে আমার ছেলে বা মেয়ে জলে ডুবতে পারে। তোমার ভাবভঙ্গি আমার মোটেও সুবিধে লাগছে না গিন্নি। তুমিও তলে তলে এসবের মধ্যে জড়িয়ে নেই তো? চিরকাল তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এলে। আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? কোন দিন? এত বড় কথাটা তুমি বলতে পারলে? না পারার কি আছে? সেই যে ছোট শালির বিয়ের সময় তুমি সবার মধ্যে ঘোষণা করলে আমি নাকি বলেছি তাকে খাট দেব। কখন বলেছিলুম তোমায় এই কথা? আগে রাতে তোমাকে পই পই করে বলে দিয়েছিলাম শাড়ি ছাড়া আমার পক্ষে কিছু দেওয়া সম্ভব না। তারপরও তুমি গিয়ে খাটের কথা বলে দিলে। এ বিশ্বাসঘাতকতা নয়? যা করেছি তোমার মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। মেজর বর কতটা টাকা বাবার হাতে তুলে দিয়েছিল বিয়েতে সাহায্য করার জন্য, সেখানে তুমি যদি একটা খাট না দাও তাহলে তোমার সম্মানটা থাকে? আর তাছাড়া তুমি দেবে নাই বা কেন? তোমার যদি না থাকতো সে এক রকম ব্যাপার ছিল। চিরকাল শুধুমাত্র আমার বাপের বাড়িতে কিছু দেওয়ার সময় তোমার গলা শুকিয়ে যায়। ইতিমধ্যে 3 মেয়ে ঘরে ঢুকে গেছে। বড়জন বলল, যার বিয়ের উপহার নিয়ে তোমরা এখানে ঝগড়া করছো সেই ছোট মাসে ছোট ছেলের এই বছর মাধ্যমিক দেওয়ার কথা, এখনো তোমরা তার বিয়ের উপহার থেকে বের হতে পারছো না। বলাইবাবু তাকের উপর থেকে চিঠিখানা পেরে মেয়েদের সামনে নাড়াতে নাড়াতে বললেন, বেশি কথা বলো না তোমরা। বাইরে কি করছো তাকে আমি জানি না ভেবেছো? পরিস্থিতি এমন জায়গায় তোমরা নিয়ে গেছো যে বাড়িতে উড়ো চিঠি আসতে শুরু করেছে। মেজো মেয়ে বাপের হাত থেকে চিঠিখানা ছো মেরে নিয়ে বলল, কিসের উড়ো চিঠি দেখি? সে চিঠিখানা খুলতেই বাকি দুজনও হুমড়ি খেয়ে তার ওপর ঝুঁকে পড়ল। বলাইবাবু মেয়েদের শাসানোর ভঙ্গিতে বললেন, কান খুলে শুনে রাখো, এই বাড়িতে প্রেম পীড়িত করার পুরোপুরি নিষিদ্ধ। আমার মেয়ে হয়ে রাস্তায় রাস্তায় পার্কে সিনেমা হলে প্রেম করে বেড়াবে ও আমি কিছুতেই মেনে নেব না গিন্নি। আর ছুটকি, আমি তো চিন্তা করতে পারি না তোমার রুচি এতখানি নিম্ন স্তরে পৌঁছতে পারে। মেসের এই হতভাগা ছেলেগুলোর মধ্যে একজনকে তোমার শেষ পর্যন্ত মনে ধরলো? মেয়েরা ওর দিকে তাকিয়ে চুপ করে বসে আছে দেখে বলাইবাবু হুঙ্কার দিলেন, কে সেই হতভাগা, নাম বলো। সুনয়নী দেবী বলাইবাবুকে বললেন, এই একখান 10 বাই 12 ঘরের মধ্যে তুমি এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? আসতে বললেও তো হতভাগাটা হতভাগাই থাকবে। তা না হলে তোমার মতো শ্বশুরের জামাই হওয়ার জন্য সে এগোচ্ছে? আমার মতো শ্বশুর মানে? আমার মতো মানুষ আর এই গলিতে একখানা পাবে? খুঁজে আসো তো দেখি।
এই গলি কেন, গোটা 21 নম্বর ওয়ার্ড খুঁজলেও তোমার মতন দুটি আর বেরোবে না যা চিজ একখান। আমার হাড়ে দুব্বো গজিয়ে দিল। 45 কেজি থেকে 89 কেজিতে উঠেছো, তারপরও আমার নামে দুনাম করতে তোমার মুখে বাঁধে না? বড় মেয়ে কিঞ্চিত গম্ভীর প্রকৃতির, সে ভুরু কুচকে বলল, কি পিঠোপিঠি ভাই বোনের মতন দুজনে ঝগড়াঝাটি করছো? বলাই বাবু তার দিকে তাকিয়ে বলেন, বাপ মাকে ভাই বোন বলছো? পাশের মেসের ছেলেগুলিকে তো ছোট বোনটিকে দাদা ভাবতে শেখাতে পারতে। তাহলে আমায় এত জ্বালায় জ্বলতে হতো না। ছুটকি বলো, কার সাথে তুমি জড়িয়েছো? আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। তারপর গিন্নির দিকে তাকিয়ে বললেন, বাজার করতে করতে আমি এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম গিন্নি, একটাকেও তো আমার স্ট্যান্ডার্ড মনে হলো না। এদের মধ্যে কেউ যদি আমার জামাই হয়, আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? বলো দেখি সে কোন হারামজাদা? মেজো মেয়ে বাবার দিকে তাকিয়ে বলে, তুমি একটু শান্ত হও বাবা, আজকাল সকলেরই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে, এটা এমন কোনো ব্যাপার না। লাফ দিয়ে খাট থেকে নেমে বলাই বাবু বলেন, সবার থাকে মানে? সবার থাকে বলে আমাকেও একটা যেমন তেমন জিনিস জোগাড় করে নিতে হবে? এই জন্য লেখাপড়াটা ঠিকমতো করা দরকার, তাহলে বুদ্ধি বাড়ে। এই বাড়িতে তো আর একটা মেয়েও রয়েছে, তাকে দেখেও তো তোমরা শিখতে পারো। নিজে রাঁধছে, বাজার করছে, কলেজা লেখাপড়ার মধ্যে মুখ ঢুকিয়ে রয়েছে, কোনোদিন আমার দিকে মুখ তুলেও তাকালো না। কি লক্ষ্মী মেয়ে, দেখলেও চোখ জুড়িয়ে যায়। কর্তোয়া বাবার দিকে তাকিয়ে বলে, তুমি কি চিলেকোঠার থাকা মেয়েটার কথা বলছো? হ্যাঁ, আর কার কথা বলবো? কোন দিন তার গলাটাও আমি শুনতে পেলাম না, দেখেও তো শিখতে পারো। সে তাহলে খুব ভালো তোমার চোখে, তাই না বাবা? অবশ্যই ভালো, 100% সোনার টুকরো একেবারে। তাই তো বলছি, ওকে আদর্শ মানো, ওকে দেখে শেখো। কিন্তু তোমার তো সেসব দিকে মন যাবে না, তুমি একেবারে উচ্ছন্নে চলে গেছো। তোমার বাকি দুই দিদির কথা জানি না, তবে তোমার ভবিষ্যৎ পুরো অন্ধকার। মাধবীর মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে, লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর ঠান্ডা লুচি কেন দিলে এ কথা আমাকে কেউ বলতে পারবে না। সকালবেলা থেকে ঘরের মধ্যে ঢুকে যে এরা সবাই মিলে কি করছে ভগবান জানে। এরপরে আমাকে আরও একটা বাড়িতে রান্নার কাজ করতে হবে। শুধু তোমাদের এখানে বসে থাকলে কি আমার চলবে? সুনয়নী দেবী তারা দেন সবাইকে, চলো চলো শিগগির টেবিলে চলো। গিন্নির তারায় টেবিলে পৌঁছে লুচি আর আলু চচ্চড়ি গলাধকরণ করতে করতে হঠাৎ বলাই বাবুর চোখে পড়ে কর্তোয়া আর মেজো মেয়ে তিস্তা হাসি হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে কিছু কথাবার্তা সারছে। বলাই বাবু দেখেও না দেখার ভান করে থাকলেন। তিন মেয়ে এবং তাদের মা কাউকেই তার বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না, তাই যা করতে হবে তাকে একাই করতে হবে। প্রথমে ছেলেটাকে খুঁজে বার করতে হবে, তারপর তাকে বেশ ভালো মতন করকে দিলেই কাজ হাসিল হয়ে যাবে। বলাইবাবুর বিলক্ষণ জানা আছে, বেশিরভাগ ছেলেই প্রেম করতে চায় লুকিয়ে, আর এই লুকিয়ে থাকা ছেলেগুলোর কারোরই সম্পর্কটা শেষ পর্যন্ত ছাদনা তলা অবধি নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। বুক ফুলিয়ে সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা খুব কম ছেলের মধ্যে থাকে। যদি তার করকানি খাওয়ার পরেও সে ছেলে ছুটকির হাত শক্ত করে ধরে থাকে, তবে তিনি মত পরিবর্তন করবেন কিনা ভেবে দেখবেন। আপাতত শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচিনিতে চলতে হবে। শেষ আলুটা মুখে পুরে বেসিনে হাত ধোয়ার সময় খেয়াল করলেন মেয়েরা মাকে ইশারায় কিছু একটা বলছে এবং গিন্নি তাতে সম্মতি জানাচ্ছেন। বলাইবাবু মনে মনে ভাবেন, আমি জানতাম গিন্নি তুমি কোনোদিন খুব একটা সুবিধে ছিলে না, তার মানে তোমার কাছেও এই সংক্রান্ত সব খবরই হয়তো রয়েছে। মাধবীর মাকে কড়া করে দুধ চা করার নির্দেশ দিয়ে বারান্দায় চেয়ারটায় বসে বলাইবাবু চিন্তা করতে থাকেন, চিলেকোঠার মেয়েটার মতো লক্ষ্মীর একটা সন্তান যদি তারও হতো। বাবা এই নাও তোমার চা। বড় মেয়ের হাত থেকে চায়ের কাপটা নিয়ে তার দিকে অবাক হয়ে তাকান বলাইবাবু। মনে মনে ভাবেন, নির্ঘাত কোনো একটা প্ল্যান আছে। চা দেওয়ার পরেও বড় মেয়ে বাবার পাশ থেকে যেতে চায় না। তোমার মাথায় কয়েকটা পাকা চুল হয়েছে বাবা, তুলে দেব? চুলগুলো যে এখনো মাথায় আছে তাই রক্ষে মা, না হলে তোমাদের মতো লোকজন যে ঘরে আছে। মেয়ে বাবাকে থামিয়ে বলে, বাবা শোনো না, একটা আবদার আছে। বলাইবাবু নিরুত্তাপ হয়ে বলেন, যা বলবার বলো, আমি কিন্তু আর কোনো টাকা পয়সা তোমাদের এই মুহূর্তে দিতে পারবো না। না না, টাকা পয়সা লাগবে না, আমরা তিন বোন একটু সিনেমায় যাব, এই দুপুরে বেরোবো খাওয়া দাওয়ার পর। না না, বাড়িতে উড়ো চিঠি আসছে, এখন তোমাদের বেরোনো হবে না। টিকিট কাটা হয়ে গেছে বাবা, টিকিট কেটে আমার পারমিশন নিতে আসার মানেটা কি? যা পারো করোগে। বড় মেয়ে জানে যা পারো করোগে কথার অর্থ পারমিশন পাওয়া হয়ে গেল। বলাই বাবু মনে মনে চিন্তা করেন, নির্ঘাত এই উড়ো চিঠির খবর ওই ছোকরাকে দেওয়ার জন্য এই সিনেমার প্ল্যান করা হয়েছে।
দুপুরে খাওয়া দাওয়ার পর 3 মেয়ে সেজেগুজে সিনেমা দেখতে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে চিলেকোঠার ঘর থেকে নেমে আসলো রিনি। সেও গেট খুলে বাড়ি থেকে বেরোলো, অবশ্য তার পিঠে ব্যাগ। বলাইবাবু মনে মনে ভাবলেন কত তফাৎ, তার 3 মেয়ে জিন্স আর গেঞ্জি পরে লাফাতে লাফাতে সিনেমায় চলে গেল, আর এই মেয়েকে দেখো জিন্স আর শার্ট পরলেও যখনই বাড়ি থেকে বেরোয় একটা ওড়না দিয়ে মাথা মুখ সব পেঁচিয়ে তারপর বের হয়। পাশে চেয়ারে বসে ঢুলতে থাকা গিন্নিকে উদ্দেশ্য করে বলেন, সন্তান মানুষ করতে হয় এইভাবে। সামনের এক টুকরো জমিতে থাকা গাছগুলোয় জল দেবেন বলে বারান্দা থেকে বাগানে নেমে আসেন বলাইবাবু। তখনই লক্ষ্য করেন বাগানে পড়ে আছে একটি ওয়ালেট। ছেলেদের ওয়ালেট হঠাৎ বাগানে দেখে বলাইবাবু অবাক হয়ে যান, কারণ এমন পার্স তো তিনি ব্যবহার করেন না। আজ আর কেউ এ বাড়িতে আসেওনি যে তার পকেট থেকে এটা পড়ে যাবে। পার্সটা তুলে খুলে দেখেন একটি 26-27 বছরের মিষ্টি ছেলের ছবি, নাম রণজয় সামন্ত। ব্যাগটা হাতে নিয়ে গভীর চিন্তায় পড়ে যান বলাইবাবু। রণজয় সামন্ত কে? তবে কি ছুটকির বয়ফ্রেন্ড লুকিয়ে বাড়িতে আসা শুরু করেছে? কিন্তু আজ বাজার যাওয়ার সময়টুকু ছাড়া বাকি সময় তিনি বাড়িতেই ছিলেন। এই বাগান দিয়ে তিনি দুপুরে স্নানের পরেও এসে ঘুরে গেছেন, তখনও এখানে কোনো ব্যাগ পড়েছিল না। তাহলে এই রণজয় এলোই বা কখন? কাউকে কিছু না বলে ব্যাগটা পকেটস্থ করে বলাইবাবু ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়েন একটু দিবা নিদ্রা দেওয়ার জন্য। কিন্তু হাজার চেষ্টা করেও দু চোখের পাতা এক করতে পারলেন না। সন্ধ্যে 7টা 7:30 নাগাদ মেয়েরা সিনেমা দেখে ফিরে আসলো বাড়িতে। বলাইবাবু গম্ভীর হয়ে মেয়েদের বলেন, সারাদিনে একবারও কিন্তু বই খোলার সময় তোমাদের হয়নি। আশা করি এখন তোমরা মা সরস্বতীকে একটু হলেও উদ্ধার করবে। মেয়েরা তাড়াতাড়ি দোতলায় উঠে যায়। রাতে সেদিন একটু তাড়াতাড়ি খাওয়া সারবেন ঠিক করেন বলাইবাবু। মেয়েদের চিন্তায় দুপুরে এপাশ ওপাশ করলেও 10 মিনিটও ঘুমোতে পারেননি। রাতে তাড়াতাড়ি শুতেই হবে, শরীর আর দিচ্ছে না। বলাইবাবু ভাবেন গেটে তালা দিয়ে দিই, তারপর গিন্নিকে বলবো ডিনারটা দিয়ে দিতে। গিন্নি এই সময় সিরিয়ালে মগ্ন। মেয়েরা উপরে পড়ছে। কাউকে না ডেকে চাবির গোছা নিয়ে বাইরের গেটে তালা দিতে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করেন রিনি বাগানে মোবাইলের টর্চ জেলে কিছু খুঁজছে। সঙ্গে তার ছোট মেয়েও আছে। ব্যাপারটা দেখে হঠাৎই বলাইবাবুর ভুরুটা কুঁচকে যায়। তিনি পা টিপে টিপে ভেতরে ঢুকে আসেন। বারান্দার আলোটা না জ্বালিয়ে অন্ধকারে খেয়াল করতে থাকেন ওদের। আজ রিনির মাথায় ওড়না জড়ানো নেই। একটা টি শার্ট আর ট্রাউজার পরে টর্চ জেলে আতিপাতি করে কিছু খুঁজছে। বয়স হলেও বলাইবাবুর চোখের দৃষ্টি এখনো বেশ পরিষ্কার। মিনিট 3-4 ব্যাপারটা ভালো করে পর্যবেক্ষণ করার পরে তার মুখে হাসি ফুটে ওঠে। নিঃশব্দে এগিয়ে গিয়ে বারান্দার বড় আলোর সুইচটা অন করে দেন তিনি। উজ্জ্বল আলোয় চারপাশ ভরে ওঠে। তিনি দেখলেন ছুটকি আর রিনি চমকে উঠল। ধীর পদক্ষেপে বারান্দার গেট খুলে ওদের সামনে দাঁড়িয়ে পকেট থেকে সেই ওয়ালেটটা বার করে রিনির হাতে দিয়ে বলেন, এটা খুঁজছো তো? হ্যাঁ মানে না, না এসব খুঁজছি না। দুজনে ভেতরে এসো, বাইরে সকলের সামনে সিন ক্রিয়েট করা আমি পছন্দ করি না। ছুটকি এবং রিনি বলাইবাবুর পেছন পেছন ড্রয়িং রুমে আসে। গিন্নি সবকিছু এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। গিন্নি তখন সিরিয়ালে বুঁদ হয়ে আছেন। ব্যাপারটা ঠাউর করতে তার সময় লাগলো কিছুক্ষণ। তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি আগেই বলেছিলাম ব্যাপারটা একটু বেশি রিস্কি হয়ে যাবে। তার মানে গিন্নি তুমি জানতে যে রণজয় রিনি সেজে আমার বাড়ির চিলেকোঠায় এসে উঠেছে? রণজয় ওরফে রিনি বলে, এছাড়া আর কিছু উপায় ছিল না আঙ্কেল। তোমার মেয়েকে সকাল সন্ধে ইকোনমিক্সটা একটু দেখিয়ে দিতে না পারলে ফার্স্ট ক্লাসটাও কিছুতেই পাবে না। ফার্স্ট ক্লাস? তুমি আশা করছো আমার ওই অপগণ্ড ফাঁকিবাজ মেয়ে ফার্স্ট ক্লাস পাবে? পাবে আঙ্কেল। রণজয় সামন্তের গাইডেন্সে থেকে ফার্স্ট ক্লাস কর্তোয়াকে পেতেই হবে। তুমি থামো তো ছোকরা, তুমি কে, কি করো? এবার মেয়ে এগিয়ে এসে বলে, বাবা রিনির সম্পর্কে তুমি যা যা জেনেছো সব সত্যি। ও ডক্টরেট করছে আমার সাবজেক্টের উপরে। শুধু ও রিনি নয়, ওর ডাকনাম রনি। দুটো কারণে ওর এই বাড়িতে আসা। কি কারণ? আমি এই বাড়িতে আগেও এসেছি আঙ্কেল, আন্টির সাথে কথাও বলেছি। আসলে আমার রিসার্চ প্রায় শেষ হয়ে এসেছে, আর মাস 6 এর মাথায় আমাকে জার্মানি চলে যেতে হবে। বাবা চান বিদেশে যাওয়ার আগে আমি বিয়ে করে যাই। আমার বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ নেই। তারা কর্তোয়াকে চেনেন, ওকে খুব স্নেহ করেন। কিন্তু এ বাড়িতে এসে কর্তোয়া আর 2 দিদি এবং আন্টির সাথে কথা বলে যা বুঝলাম, আপনি লাভ ম্যারেজের পুরোপুরি বিপক্ষে। আবার কর্তোয়ার ভালো রেজাল্ট করানোটাও একটা আমার টার্গেট বলতে পারেন। তাহলে ওর পক্ষে ওই দেশে যাওয়ার ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আমার কাজের শেষে পড়ানোর সময় প্রায় থাকতো না বললেই চলে। এই কারণেই আপনাদের বাড়িতে থাকতে আসা। আর তোদের গানের স্যারের ভাইজির বন্ধু? রনি সত্যিই বর্দির স্যারের ভাইজির বন্ধু বাবা।
বড়দের গানের স্কুলে গিয়ে রনির সঙ্গে আমার আলাপ হয়েছিল। তাই বলে মেয়ে সেজে তুমি আমার চিলে কোঠায় উঠলে? ছেলে হয়ে আসলে যে আপনি আপনার মেয়েকে আমায় পড়াতে দিতেন না। তুমি মহাবাজে ছেলে। এইবার বাকি দুই মেয়েও ছুটকির সঙ্গে মিলে বাপের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ কেমন কথা বাবা? সকালেই তুমি বলেছ রিনি সোনা টুকরো, সে তো মেয়ে ভেবে বলেছি। গিন্নি বলেন সোনা টুকরো হীরের টুকরো কোনো লিঙ্গভেদ হয় না, যে ভালো সে ভালোই। একবারও ভেবে দেখেছো ছেলেটা তোমার মেয়ের জন্য কতদূর পর্যন্ত রিস্ক নেওয়ার চেষ্টা করেছে? বলাইবাবু মনে মনে ভাবেন সে আর ভাবেনি, কিন্তু মুখে বলেন তোমরা তিন বোন আর তোমাদের মা ছাড়া এই রিনি রনির ব্যাপারটা আর কে জানে? আমার গানের স্যার। আর রনি বলে আর কারো জানার কথা নয়। আপনার সামনে দিয়ে বেরোনোর পরই আমি মাথার ওড়নাটা খুলে নিতাম। আমি যেহেতু শীতকালে এখানে এসে ঢুকেছি, তাই ভারী জ্যাকেট জিন্স আর ওই ওড়নার নিচে ছেলে না মেয়ে কে লুকিয়ে আছে তা বোঝার কথা নয়। কেউ তা একটা বুঝেছিল? তা না হলে চিঠিটা দিল কে? রনি লজ্জা লজ্জা মুখ করে বলে, ও চিঠি আমি দিয়েছিলাম আঙ্কেল, কর্তোয়াও জানতো না। আজ বিকেলে সিনেমা হলে ওকে বলেছি। এখানে আসার পর প্রায় মাস 6 হয়ে গেছে, আর দিন 15 বাদে কর্তোয়ার পরীক্ষা। তারপর আমারও ছুটি অনেক বেড়ে যাবে, বাইরে যাওয়ার ব্যাপার আছে। ওদিকে বাবা রীতিমতো চাপ দিচ্ছে বিয়ের জন্য। কথা এগোতে গেলে তো কথা আগে পারতে হবে। তাই এই চিঠিটা দিয়ে কথাটা শুরু করলাম। বলাই বাবু ছেলেটার দিকে ভালো করে তাকাতে গিয়ে ফিক করে হেসে ফেললেন। রনির হাতে তখনও লাল কালো ওড়নাটা। বলাইবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রনির হাত থেকে ওড়নাটা নিয়ে নিলেন। তারপর গিন্নির দিকে তাকিয়ে বললেন, রণজয়ের থেকে ওর বাবার ফোন নম্বরটা নিয়ে নিও গিন্নি। কাল সকালে বেআই মশাইয়ের সঙ্গে কথা বলে ওনাদের এই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।